দ্য ডার্ক রুমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি অর্ণিক। আজকে ঘটনাটা শেয়ার করেছে আমারই ক্যাফেতে আসা একজন বন্ধুর মতোই বলতে পারেন আমার। আজকে ঘটনাটা রেকর্ড করার সময় আমার বদভ্যাস বশত বারবার মানে বুঝতে গিয়ে এবং বোঝাতে গিয়ে মানে ওয়ার্ডটা বা মানে শব্দটা বারবার আমি উচ্চারণ করে ফেলেছি। তার জন্য আমি অগ্রিম ক্ষমা প্রার্থী এবং এই বদভ্যাসটা যথাসম্ভব আমি কাটানোর চেষ্টা করছি। আর আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যথাসম্ভব শেয়ার করবেন এবং লাইক করবেন প্রত্যেকটা ভিডিওকে। আর তাহলে কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাটাই শুনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমার সাথে রয়েছে মনীষা। তো আমার ফুড জয়েন্টে মনীষা এসেছিল প্রথমবার, তখন বলেছিল যে এরকম ওর লাইফে ঘটনা রয়েছে, ভৌতিক কিছু ঘটনা রয়েছে। তো আজকে ও শেয়ার করে নিতে চাইছে। তো মনীষা, কেমন আছিস বল? I am also good. কে আর তুই কোন ঘটনাটা শেয়ার করে নিতে চাইছিস? আজকে আমি তোর সাথে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা। রিসেন্ট? আহ, আচ্ছা। হ্যাঁ, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা। এটা আমার স্টুডেন্ট, মানে আমি যেহেতু টিচার, তো আমার হুম সব রকম স্টুডেন্টদের সাথে মিশতে হয়। হুম হুম তো আমি তোর সাথে আগেও এই কথাটা শেয়ার করেছিলাম যে নতুন নতুন কিছু না কিছু অ্যাক্টিভিটি আমার সাথে রোজ হচ্ছিল। হুম হুম। তো দিন দিন এই জিনিসটা বাড়তে থাকে। দেন এখন আমি ভালো আছি। আচ্ছা, তো ঘটনাটা তুই বলতে পারিস, অসুবিধা নেই, আমরা রয়েছি, সবাই শুনছি। হ্যাঁ, এই জিনিসটা শুরু হয় 2022 এর মিডল অফ মান্থ, লাইক মে মাস থেকে। তো আমি যেই স্টুডেন্ট আর কি পড়াতে যাই, এটা ওনার সেকেন্ড ম্যারেজ বলতে পারিস। তো ওনার যে ওনার সেকেন্ড সেকেন্ড ওয়াইফ, ম্যারেজ বলতে কার, মানে স্টুডেন্টের মায়ের না বাবার? দুজনারই। আচ্ছা। তো আমি জানতাম যে মানে ওনাদের খুবই ভালো, মানে ভদ্রলোক, খুবই ভালো মানুষ। আচ্ছা। আর সেকেন্ডলি ওনাদের বিহেভিয়ারও খুব ভালো। হুম। কিন্তু যত দিন যায় ওনার ওয়াইফের আচার আচরণ বদলাতে থাকে। আহ একদিন আমার তো চোখে পড়েই গেল যে উনি আমাকে খাবারের মধ্যে কিছু অ্যাড করছে। আমি এটা দেখলাম। তো অ্যাড ফার্স্ট দিন করছে আমি বলতে কোনো মানে কি রকম জিনিস অ্যাড করা হচ্ছিল? একটা কাগজের মধ্যে খাবার গুলে অ্যাড করা হচ্ছে। মানে এছাড়া যেমন শুধু, ওই হোমিওপ্যাথিক ওষুধের সেই পুড়িয়াগুলো হয় আর কি, হ্যাঁ কাগজে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা। এই শুধু আমার সাথে না, এটা আর কি ওনার ফার্স্ট, ওনার যে হাজবেন্ড, হুম হুম। তার আগের পক্ষে একটা ছেলেও আছে। সে আচ্ছা। তো মরণাপন্ন অবস্থায় হয়ে গেছিল। তো এটা তো ঠিক আছে, রেগুলারলি যত দিন যাচ্ছিল আমি না খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম। পড়াতে যেতে পারছিলাম না, হুম বা ঠিক মতন চলতে পারছিলাম না, একটুতেই মানে অত্যাধিক রেগে যাচ্ছিলাম। হুম হুম। তো দিন দিন যে জিনিসগুলো বাড়তে থাকে, আর সব থেকে বড় কথা, আমি আর একটা জিনিস যেটা রিয়েলাইজ করি, আমার এটা ফিল হচ্ছিল যে আহ, আমি একা না। মানে তুই আমার যেখানেই যাচ্ছিস, বাড়িতে থাকছিস, মনে হচ্ছে কেউ সাথে রয়েছে। হ্যাঁ, ওটা মানে ইনফ্যাক্ট আমি ঘুমাতে যাচ্ছি তখনও মনে হচ্ছে সে আমার পাশে শুচ্ছে। মানে সেটা কি তুই দেখতে পাচ্ছিস নাকি ফিল করছিস যে ফিল করছি, আচ্ছা। ফিল করছি যে এটা আমার সাথে ঘটছে। আচ্ছা। একদিন তো এরকমই হলো, রোড ক্রস করছি, মনে হলো যে আমার হাত আমাকে যেন গাড়ির সামনে রেখে দিই। আমি তোকে বলেওছি যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল রিসেন্ট কিছুদিন আগে। মানে সেটা মনে হয়েছে তোর যে কেউ এরকম হাত নিয়ে হ্যাঁ, গিয়ে গাড়ির হাতটা সামনে? ধরে, হ্যাঁ হাতটা ধরে রাস্তার মাঝখানে আমাকে শক্ত করে ধরে আছে। তাই এনি চান্স একটুর জন্য কপাল ধরে বেঁচে গেছি। মানে তোর কারণ এটা আমি কি খুব, রিয়েলাইজেশনটা কি ছিল, যে মানে তোকে ইচ্ছা করে গাড়ির সামনে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল নাকি তোকে বাঁচিয়ে দিল? আমাকে গাড়ির সামনে নিয়ে আসা হলো। আর যে আমাকে বাঁচিয়েছে, হুম হুম। টু বি অনেস্টলি স্পিকিং, এটা কোনো সাধারণ মানুষ না। মানে আমি এনাকে আমি আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে এত মানে সুশৃঙ্খল মহিলা আমার লাইফে ফার্স্ট টাইম।
বুঝলাম না ব্যাপারটা, মানে তুই যখন পার হতে যাচ্ছিলি কোন একটা এন্টিটি এরকম মনে হচ্ছে তোর যে মানে ওখানেই তোকে পাথর করে দিয়েছে যে গাড়ির সামনে হ্যাঁ, ঢুকেছে। আর অ্যাট দ্য সেম টাইম আমাকে আর একজন মহিলা এসে আমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে। মানে একই দিনে আমার সাথে ভিন্ন ভিন্ন ঘটনা ঘটছে। আহ আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। দেন তার এত বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। হুম। আমার নিজের ফ্যামিলি লোকের সাথে আমার বিবাদ শুরু হলো। আস্তে আস্তে আমি আমার সব বন্ধু বান্ধবকে হারাতে শুরু করলাম। আমি টোটালি একা হয়ে গেছিলাম। আর সব থেকে বড় কথা যেই প্রবলেমটা হচ্ছিল যে আম, আমি সুসাইড করবো। দেন আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকে। আমি কিরকম একটা অদ্ভুত আচরণ করতাম আমি নিজেও জানি না। ইনফ্যাক্ট সব থেকে বেশি হতো আমি যখন একা থাকতাম এই জিনিসগুলোই রিয়েলাইজ করতাম। এই দরজা বন্ধ হয়ে গেল, টিভি চালু হয়ে গেল, ফ্যান অটোমেটিক চলছে, লাইট টিভি অটোমেটিক। চালু হয়ে গেল, ফ্যান চালু হয়ে গেল, মানে সুইচ অন করা নেই তাও চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাও চালু হয়ে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে গেল। কলে রাত্রেবেলা দেখতে পাচ্ছি বাথরুমে জলের আওয়াজ, ফ্ল্যাশ হচ্ছে বাথরুমে। মানে একটা মানুষ প্রেজেন্ট থাকলে যেরকম হয় আচ্ছা, বাড়ির সেরকম। তোর সাথে যারা রয়েছেন মানে কাকু কাকিমা বা তোর ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তারা কি দেখতে পাচ্ছিলেন যে এই না, ব্যাপার? না, আমি যে হাইপার হয়ে যাচ্ছি হুম। না এইটা না, সেইটা। যেগুলো তোর অ্যাক্টিভিটি গুলো হচ্ছে মানে ফ্ল্যাশ অন হয়ে গেল, তারপর টিভি চলে উঠছে হট করে, ফ্যান চলে উঠছে, তো এই এই জিনিসগুলো কি তারা কি দেখতে পাচ্ছিলেন? না, এটা সাধারণত আমি একা থাকলেই হতো। আচ্ছা। তো বেশ কিছুদিন চলার পর আমি যখন এক্সট্রিম হাইপার হয়ে গেছিলাম, হুম। আমাকে একজন মানে আমার এক সাইকিয়াট্রিস্ট ফ্রেন্ড সাজেস্ট করলো যে উম, নয় তুমি ওখান থেকে বেরিয়ে আসো, ওই যে বাড়িতে তুমি টিউশন করছো, হুম। আইদার মানে তুমি বুঝতে দেবে না যে তোমার এইরকম সমস্যাগুলো হচ্ছে। তো আমি টিউশন ছেড়ে দেওয়ার পর আমি টোটালি সুস্থ। কিন্তু আমার মতে এইরকম ভাবে ছাড়ানোর থেকে বা কোনো মানুষের ক্ষতি করার থেকে ভদ্রভাবে ছাড়িয়ে দেওয়াটাই আমি বেশি প্রযোজ্য মনে করি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, মানে তোকে কেন ক্ষতি করার চেষ্টা করছিলেন মানে ওই তার মহিলা? কারণ হচ্ছে আমি ছেলেটাকে খুবই ভালোবাসি। আর বাচ্চা ছেলেটাকে আর কি, হুম হুম। ওকে আমি 3 ইয়ার্স ধরে পড়াই। মানে ওনার প্রথম প্লাস, পক্ষের যে ছেলেটা রয়েছে। হ্যাঁ, 3 ইয়ার্স এর মতন ওকে আমি পড়াচ্ছি। হুম ওকে নিজে হাতে ধরে লেখা শিখিয়েছি। হুম ইনফ্যাক্ট ওনাদের অ্যাবসেন্সে আমি ওদের বাড়িতে, ওনারাই আমাকে বলতেন যে তুমি যদি ফ্রি থাকো তো একটু এসো হুম বা টাইম কাটাও বাচ্চাগুলোর সাথে। হুম তো আস্তে আস্তে একটা বাচ্চার সাথে থাকতে থাকতে কি মায়ায় জড়িয়ে যায় না? হুম হুম। তো এই ফিলটা এসেছিল সামহাউ, সেটাই ওনার হয়তো ঈর্ষা থেকে এটা করেছে। আচ্ছা। আর মানে ছেলেটির বাবা মানে এই মানে দ্বিতীয় বাবা যে আর কি, তো তিনি কেমন এমনি মোটামুটি তার বিহেভিয়ার কেমন ছিল টুয়ার্ডস? খুবই ভদ্র লোক, উনি খুব ভদ্র স্বভাবের লোক। উনি এই ব্যাপারগুলো জানতেন যে করা হচ্ছিল বা এরকম? উনি শেষের দিকে পুরোটাই জানতে পেরেছিলেন যে এগুলো এগুলো হচ্ছে। ইনফ্যাক্ট হুম এই আমি ওনাদের বাড়ি থেকে টিউশন ছাড়ার পর আমি এগুলো সব জানিয়েও ছিলাম ওনাকে যে এগুলো এগুলো হুম হচ্ছে। হুম হুম হুম। আর ওনারা দুজনও এখন সেপারেট আছে, ওদের সাথে এখন আর নেই। আচ্ছা, তাহলে মানে এখন পরবর্তী। ভদ্র মহিলা তার মেয়েকে নিয়ে আলাদা, আচ্ছা আর ভদ্রলোক তার ছেলেকে নিয়ে আলাদা। মাঝখান থেকে আমি নিজেও টিউশন ছেড়ে দিয়েছি। আচ্ছা। আচ্ছা, ছেলেটি কি মানে আহ ওই মহিলার ছেলে মানে মানে ওই মহিলাটির ছেলে বেসিক্যালি? না, 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 এটা ফার্স্ট ম্যারেজের বেবি। মানে উনি ওই ভদ্রলোকের আর কি ছেলে আগের পক্ষে? হুম, হুম, হুম। মেয়েটি হচ্ছে এই মানে মহিলাটির এই পক্ষের আর কি? না, আগে। আগের পক্ষের, আচ্ছা। হুম। আচ্ছা। ইনফ্যাক্ট পরবর্তীকালে আমি জানতেও পেরেছি বউটার মানে আর কি, মহিলাটা আর কি হুম হুম। ওনার বহু বিবাহ যোগ আছে, 2-3টে। আচ্ছা। আর প্রত্যেকের সাথেই কম বেশি এরকমই করে থাকে। আচ্ছা, মানে উনি করেছেন এর আগে, বিয়ে হয়েছে ওনার এরকম? হ্যাঁ, এরকম হয়েছে। আচ্ছা।
আচ্ছা, তাহলে তোর সাথে যে ঘটনাগুলো ঘটছিল তো সেটা হুম। কিভাবে ওভারকাম করলি তুই? ফার্স্ট কথা হচ্ছে আমি ওই বাড়ি থেকে, প্রথম যেটা আমার পদক্ষেপ, ওই বাড়ি থেকে আমি টোটালি সব রকম ডিটাচ বন্ধ করে দিলাম। হুম। সেকেন্ড হচ্ছে আমি প্রচুর পরিমাণে, মানে কি বলবো, ভগবানে বিলিভ করা শুরু করলাম, যেটা আমার মধ্যে একদমই ছিল না। আমি বিশাল বড় বড় মার ভক্ত। তো আমি ওখানে যাই, পুজো আচ্ছা করি, বাড়িতে পুজো আচ্ছা হয় আমাদের। হুম। তো আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়, আর আমার বাবা এটা বুঝতেও পারে যে আমাকে কেউ কিছু করেছে। আমি পজেসড বলতে পারিস, মানে দিনের পর দিন কিছু না কিছু হচ্ছে। আর সব থেকে বড় কথা, আমি একদম শুকিয়ে গেছিলাম। আমি যে সারাদিন খাটছি, হুম। হুম। মানে গায়ের জোরে করছি। হুম। আহ তোর ফার্স্ট যখন তোর শপে যাই তখন তুই আমাকে দেখেছিস, হ্যাঁ। আর জাস্ট দুদিন আগে যখন গেলাম হুম। তখনও তুই হুম। আমাকে দেখেছিস। কারণ তুই তো যখন স্ট্যাটাসে ছবিগুলো দিচ্ছিস বা মানে আমি তো দেখেছি, মানে একটা বিস্তর তফাৎ চেহারার মধ্যে। আমি হ্যাঁ, এইখানে একটু বলতে চাই, যারা শুনবেন ঘটনাটা বা শুনছেন হয়তো, যখন ঘটনাটা থাকবে আর কি, আপনারা চালিয়ে শুনছেন আর কি সেই মুমেন্টে, যে এই ভৌতিকতা ব্যাপারগুলো বা এই যে কি বলবো, এই প্যারানর্মাল যে এই ব্যাপারগুলো, আহ এগুলো এরম ভাবে হয় না। হুট করে এসে সামনে দাঁড়িয়ে পড়লো, মানে একটা বিশাল আকার, মানে আকার একটা সামনে একটা সৃষ্টি হলো, গলা টিপে মেরে ফেললো। এই ব্যাপারগুলো খুব কম ক্ষেত্রে এরকম হয়, কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়ে থাকে, তাদের অ্যাক্টিভিটি গুলো খুব, মানে তাদের, তারা বোঝায় আর কি, অ্যাক্টিভিটি গুলো তাদের কার্যকলাপের মাধ্যমে বোঝায়। তার ফুল অ্যাপারিশন অত সহজে হয় না, মানে হুট করে সামনে এসে প্রকট হলো ওরম ভাবে হয় না। বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায় আমরা এখন শুনতে পাচ্ছি, জানতে পারছি যে এই এই এরম হয়েছে, হয়তো গল্পের স্বার্থে বা ভিউজ এর স্বার্থে সেখানে রং চড়ি হয়তো বলা হয়, কিন্তু সবসময় এই ব্যাপারগুলো হয় না সাধারণত। যাই হোক, হ্যাঁ তুই তাহলে বল, কন্টিনিউ কর। হ্যাঁ। তো আস্তে আস্তে এই জিনিসটা ওভারকাম করেছি, এখন আমি অনেকটা সুস্থ। হুম। আর সব থেকে বড় কথা, সেটা থেকেও বড় কথা, আমি আধ্যাত্মিক জিনিস, স্পিরিচুয়াল জিনিসটাতে বিলিভ করা শিখেছি। হুম। এই জিনিসটা হওয়ার পর আমি অনেক মানুষকে চিনতে শিখেছি, জানতে শিখেছি, হুম। আহ বুঝতে শিখেছি। আচ্ছা, মানে তুই যে যে প্রসেসে আর কি ব্যাপারটা থেকে বেরোলি, তো উম, কি বলেছিলেন যে তোর ওপর কি জিনিস পাঠানো হয়েছিল বা তোর ওপর কি জিনিস ইয়ে করা হয়েছিল, তোর কি ক্ষতি করা না, হয়েছিল? সে যার কাছে আমাকে বাবা নিয়ে গেছিলেন সে আমাকে কিছু বলেনি, শুধু এইটুকুনি বলেছিলেন যে খুব জোর আমি 5 to 6 months স্টে করতাম। হুম। এটা একটা লক্ষণ, এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনে থাকি বা দেখে থাকি, যাদের সাথে ঘটেছে ঘটনাটা তারা জানেন। আমার টোটালি শরীরটা শুকিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে মানে এটা পুরো একদম জরাগ্রস্ত করে দেয় একদম। হুম। এখান থেকে আমি আমার অনেক প্রিয় মানুষকে হারিয়েছি। হুম। তো সেক্ষেত্রে আমি মেন্টালি টোটালি ডিপ্রেসড হয়ে গেছিলাম। হুম। আর তুই যেই টাইমে এই ঘটনাটা ঘটে, আমার লাইফেও আমি একটা ছোট্ট ইনভেস্টিগেশন করতে গেছিলাম, মানে নিজে থেকেই ইনভেস্টিগেশন করতে গেছিলাম। আমার লাইফেও সেম জিনিস হয়। তবে হ্যাঁ, ওই শারীরিকভাবে ওরকম ভেঙে পড়াটা ওরকম হয়ে উঠতে পারেনি হয়তো কোনো কারণে, কিন্তু এই মানুষজনের সাথে একদম ডিটাচ হয়ে যাওয়া, বিভিন্ন জায়গাতে মানে মানুষের চরিত্রগুলো বুঝতে পারলাম, কিভাবে যেন প্রত্যেকটা মানুষ দূরে চলে গেল, একদম একা হয়ে পড়লাম। তো এই হলো ব্যাপার। তো এই ঘটনাটা মানে এই অবধি ঘটেছে? হ্যাঁ, আচ্ছা। এরকম আমার লাইফে অনেক স্টোরি আছে, আর একটা যদি ছোট্ট ভালো কি কোনো লাগে। ছোট্ট কোনো স্টোরি শুনতে পারি, মানে একটা কোনো ভৌতিক এরকম ভয়ের কিছু? উম, হ্যাঁ, ভয়ের কিছু না, এটা স্পিরিচুয়ালি বলতে পারিস, কারণ হুম। আমার লাইফটা মানে খুবই ড্রামাটিক বলতে পারিস। আহ হুম। আমি 2021-এ আমার ফার্স্ট ব্রেকআপ হয়। তো তারপর থেকে আমি কোনো কিছু আমার লাইফে সেটেল ছিল না, মানে কোনো কিছুই সেটেল ছিল না। তো সেখান থেকে
আমি এতটাই ডিপ্রেসড হয়ে গেছিলাম, কি করব কি না করব এইসব চিন্তা করতে করতে আমি ফার্স্ট টাইম সুসাইড অ্যাটেম্প করি। তো আমি যখন সুসাইড অ্যাটেম্প করতে গেছি ক্যান্টনমেন্ট স্টেশনে বসা, তো প্রথম এই আমি যখন গল্পটা বলেছিলাম যে আমাকে একজন অসম্ভব সুন্দরী মহিলা আমাকে বাঁচিয়েছিলেন গাড়ির সামনে দিয়ে, হুম হুম। ওই মহিলাই আমাকে, এখন আমার মনে পড়ে, ওই মহিলাই আমাকে হাতের মধ্যে গোপাল দিয়ে আমাকে বলেছিল একটু ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে টিকিট কেটে আসছি। আমি ক্যান্টনমেন্ট স্টেশনে, সবাই হয়তো চিনবেন, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 1-এ ঠায় 1.25 ঘন্টা বসে, তো উনি আর আসেননি। আমি আচ্ছা, মানে তুই যখন সেকেন্ড টাইম ওই দিন দেখছিস ওনাকে, তো তুই কোনোভাবে জিজ্ঞেস করিসনি যে আপনি সেদিনকার আমাকে বাঁচিয়েছিলেন আজকে? না, দেখ ফার্স্ট কথা হচ্ছে, ফার্স্ট আমি যেই গল্পটা এখন বলছি এটা আমার ফার্স্ট ঘটে যাবে, এটা আমার ফার্স্ট, আমার ওনার সাথে ফার্স্ট মিট আপ। আচ্ছা আচ্ছা। সেকেন্ড মিট আপ যখন হয়েছে আমি তখন টোটালি সেন্সলেস। তো ওনার সাথে আমার কোনোদিনও কমিউনিকেট হয়নি। ফিউচারে যদি হয় তাহলে অবশ্যই জানাবো। মানে এমন মোমেন্টে উনি এসেছেন, এমন মোমেন্ট গুলোতে ওনার আবির্ভাব হুম, হয়েছিল যে তুই একদম একদম উনি জিজ্ঞেস আমাকে করতে পারিস। প্রত্যেকটা পদক্ষেপে আমাকে বাঁচিয়েছে। সব থেকে বড় কথা, সেদিনকে তো আমি বেঁচে গেলাম। মানে উনি এসে হুট করে উধাও হয়ে যেতেন, এরকম একটা না ব্যাপার? না, এরকম নয়। উনি আমাকে গোপালটা দিল, সুন্দর করে একদম রাজবেশে যেরকম গোপাল সাজানো থাকে আর কি, হুম হুম ওনাকে আমার হাতে দিলেন। দিয়ে আমাকে বললো একটু ধরো মনে, আমি আছি। আর সব থেকে বড় কথা, ওনার চারিত্রিক বৈশিষ্ট্য আমি যদি এক্সপ্লেন করি না, হুম হুম। আমি এই জেনারেশনে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে আমি আমি এরকম মহিলা কোনোদিন দেখিনি। সুন্দর একটা সাদা মাটা সাদা লাল পেড়ে শাড়ি পরা, মাথা ভর্তি সিঁদুর, হুম মানে একদম যেন রাজরানী। আর মুখের মিষ্টতা যেন সেই একগাল হাসি। হুম হুম। আচ্ছা। তো উনি দিয়ে আমাকে বলছে আমি টিকিটটা কেটে আসছি। টিকিট তো কাটতে গেছে তো গেছে, প্রায় হুম 1.5 ঘন্টা মতন ওয়েট করার পর আমি সারা স্টেশন 1 নম্বর 2 নম্বর গেট স্টেশন খুঁজেছি, ওনাকে পাইনি। অবশ্যই আমাকে সারা আমার, হ্যাঁ, সারা রাত? না না, আচ্ছা। 2 ঘন্টা, 1-1.5 ঘন্টা পুরো 1 নম্বর 2 নম্বর স্টেশন পুরোটা খুঁজেছি। হুম না পেয়ে আমি বাড়ি চলে এসেছি। তো সেই দিন রাত্রেবেলা আমাকে স্বপ্ন দেখিয়েছে, হুম হুম। মানে যিনি আর কি আমার এসছে আমার ঘরে, যে আমাকে ছেলে রূপে নিজের কাছে রাখ। তো তারপর থেকে আমি ওকে আমার বিছানাতেই শোবাই, যেরকম আমরা খাই সেরকমই নিরামিষ খাবার দিই, ভাত হুম তরকারি, কিন্তু নিরামিষ দিই, কোনো রকম মাছ মাংস আমরা ওর সাথে হুম 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 লাগোয়া করি না। হুম ঠিক হুম। এই ঘটনা হওয়ার ঠিক 3 মাসের মাথায় সাডেনলি আহ হঠাৎ করে আমি বন্ধুদের সাথে ঠিক করি যে মায়াপুর যাব। তো মায়াপুরের যেই আর কি আমি গদা ভবনে ছিলাম, হুম হুম। সেই দিন চেকিং করার সাথে সাথে আমি আরো একটা গোপাল পাই। তো আমাকে আমাকে সেই রাতেই স্বপ্ন দেখায় যে প্রথম সন্তান দ্বিতীয় সন্তান তোমার কোলে জুড়ে এসেছে, তো তুমি এখন 2 সন্তানের মা, তুমি মৃত্যু কামনা তুমি আর করতে পারো না। তো তারপর থেকে আমি দুজনার নামও দিয়েছি, সায়ন্তন আর রূপান্তন। আসলে সত্যি মানে লাইফ এন্ড করে সুইসাইড করে কিছু হয় না, এগুলো মানে সত্যি মহাপাপ, কোনো সলিউশন না। না, এই তারপর নিয়ে থেকে আমি আমি মায়াপুর আমার লাইফে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে। এই শ্রীরাম আর শ্রী হরির এই বাক্য আমার জীবনে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে। আমি যখনই ভীষণ আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাই, তখন আমি গীতা পড়ি, তখন আমি মানে স্ট্রেংথ পাই, হুম হুম সোল অফ এনার্জি যেটাকে বলতে পারিস। প্রচুর প্রচুর আমাকে সাহায্য করেছে ওরা, শুধু মানসিক ভাবে না, শারীরিক ভাবে, অর্থনৈতিক ভাবে, 2-3 রকম ভাবে। হুম। তো এটা হলো তোর একটা পজিটিভ একটা ঘটনা, মানে হুম নেগেটিভিটি থেকে একটা পজিটিভ দিকে আসা। হুম। ভালো লাগলো শুনে অবশ্যই।
পরবর্তীতে তোর আর যেই যেই ঘটনাগুলো আছে সেগুলো শুনে নেওয়ার চেষ্টা করব। একদম। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এটাতেই ইতি হোক। একদম। থ্যাংক ইউ সো মাচ। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।